ওয়েস্ট ম্যানেজমেন্ট বা বর্জ্য পদার্থের ব্যবস্থাপন এই বিষয়ের উপর আজকে আমাদের আলোচ্য সূচি। আলোচনা অংশগ্রহণ করবেন আমাদের বিদ্যালয়ে এসেছেন বাইরের একটি ইনস্টিটিউট থেকে, ইন্টারন্যাশনাল সোসাইটি অফ ওয়েস্ট ম্যানেজমেন্ট এয়ার অ্যান্ড ওয়াটার এর পক্ষ থেকে যে সমস্ত আধিকারিকরা এসছেন তারা রয়েছেন। তাদের মধ্যে রয়েছেন সংস্থার প্রেসিডেন্ট প্রফেসর সাধন কুমার ঘোষ এবং ওনার সঙ্গী যারা এসছেন তারা আজকে অনুষ্ঠানের প্রধান বক্তা, এবং সেই সঙ্গে আমাদের অনুষ্ঠানে বক্তব্য রাখবেন আমাদের বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক শ্রী রাজীব দাস মহাশয় এবং আমাদের বিদ্যালয়ের সহশিক্ষক শ্রী দেবাশিস সামন্ত। প্রথমে আমরা অনুষ্ঠানের শুরুতে উত্তরীয় দিয়ে সম্মান জানাবো আমাদের বিদ্যালয়ে আগত ইনস্টিটিউট থেকে যেসব সম্মানীয় ব্যক্তিত্বরা এসছেন তাদেরকে আমরা উত্তরীয় দিয়ে আমাদের স্কুলের পক্ষ থেকে সম্মাননা জানাবো। মধ্যে রয়েছেন প্রফেসর সাধন কুমার ঘোষ, ওনাকে উত্তরীয় পরিয়ে সম্মান জানাবেন আমাদের বিদ্যালয়ের শিক্ষিকা রীনা পাত্র। এবং ওনার সঙ্গে যারা এসছেন ম্যাডাম এবং স্যারেরা, ওনাদেরকেও আমরা সম্মান জানাবো উত্তরীয় দিয়ে। সম্মান জানানোর জন্য মঞ্চে রেখে দিচ্ছি আমাদের বিদ্যালয়ের আরেক শিক্ষিকা শ্রীমতী পাপিয়া ভট্টাচার্য। এবারে আমরা আমাদের মূল অনুষ্ঠানে প্রবেশ করব। অনুষ্ঠানে আজকের আলোচ্য সূচি ক্যাচ দেম ইয়াং, জিরো ওয়েস্ট এন্ড সার্কুলার ইকোনমি ইন ক্যাম্পাস। এই বিষয়ে প্রথমে একটা ইন্ট্রোডাক্টরি স্পিচ দেওয়ার জন্য আমি ডেকে নেব আমাদের বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক শ্রী রাজীব দাস মহাশয়কে। ধন্যবাদ বিক্রম স্যারকে। আমাদের এখানে উপস্থিত রয়েছেন আমাদের ইন্টারন্যাশনাল সোসাইটি ফর ওয়েস্ট ম্যানেজমেন্ট এয়ার অ্যান্ড ওয়াটারের প্রেসিডেন্ট প্রফেসর সাধন কুমার ঘোষ মহাশয়। ওনার সঙ্গে এসছেন আমাদের ম্যাম এবং আরো আধিকারিকরা। প্রত্যেককে আমি ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আমাদের স্কুলে। উপস্থিত রয়েছেন আমার সহশিক্ষক শিক্ষিকা, তাদের ধন্যবাদ। আর আমার সামনে যারা বসে রয়েছে আমার স্নেহের ভালোবাসার ছাত্র ছাত্রী, তোমাদের আমার অত্যন্ত স্নেহ জানাই। আজকে আমরা একটা বিশেষ কারণে বা বিশেষ দিনে এখানে উপস্থিত হয়েছি। দিনটার তাৎপর্য তোমাদের বুঝতে হবে। আমরা যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি সেই সময়টা অত্যন্ত পরিবেশের দিক থেকে অত্যন্ত একটা সংকটপূর্ণ অবস্থা। তোমাদের ক্লাসে আমরা আলোচনা করি, তোমরা সেগুলো শোনো, অনেক ক্ষেত্রে হয়তো সেটাকে নিতে পারো না। আজকের পরে আমি আশা করব তোমাদের চোখটা একটু খুলবে, তোমাদের মনটা একটু প্রসারিত হবে, তোমাদের জানার পরিধি আর একটু গভীর হবে। দেখো, আমি সংকট কেন বললাম? আজকে দেখো প্লাস্টিক জাত দ্রব্য এবং পলিমার, শুধু প্লাস্টিক নয়, যত রকমের পলিমার আছে সেই জিনিসগুলো বহুল পরিমাণে ব্যবহৃত হচ্ছে। এছাড়া কি আছে, যেগুলো নর্মাল যে পলিউশন, ওয়াটার পলিউশন, এয়ার পলিউশন, সাউন্ড পলিউশন, অর্থাৎ শব্দ দূষণ, বায়ু দূষণ এবং জল দূষণ, তার সঙ্গে সঙ্গে এই যে জিনিসগুলো, অর্থাৎ এই যে
পলিমারের বহুল ব্যবহার, অর্থাৎ এক কথায় তোমরা যেগুলোকে প্লাস্টিক জাত দ্রব্য বা প্লাস্টিক বলো, তো এর বহুল ব্যবহার বেড়েছে এবং বাড়ার পরে যেটা হয়েছে যত্রতত্র আমরা সেগুলো ফেলছি। আমাদের প্রিয় স্কুলটাও তার থেকে বাইরে নয়। আমরা দেখতে পাই যে তোমরা বাইরের খাবার, প্লাস্টিকজাত খাবার প্রচুর স্কুলে নিয়ে আসছো এবং সেগুলো ক্লাসরুম, বারান্দা, স্কুল প্রেমিসেস সব জায়গায় তোমরা ফেলছো। এতে কি হচ্ছে? পরিবেশ দূষণ হচ্ছে, জায়গাটা নোংরা হচ্ছে, দৃশ্য দূষণ হচ্ছে, দেখতে খারাপ লাগছে, আর স্কুল ক্যাম্পাস, স্কুল ঘরগুলো অপরিষ্কার হচ্ছে। তো আমরা যদি সেটা একটা নির্দিষ্ট জায়গায় ফেলি, সেটা আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখার প্রথম ধাপ হবে। আমরা সেটা এবার থেকে সেটা আমরা চালু করব বা সেটা আমরা ফলো করব, এবং সেইগুলোকে নিয়ে আমরা একটা নির্দিষ্ট জায়গায় জড়ো করে সেখান থেকে যদি আমরা বিভিন্ন আধুনিক পদ্ধতির মাধ্যমে নতুন কিছু তৈরি করতে পারি, বা সেগুলোকেই আমরা যদি পুনরায় একটা ব্যবহারযোগ্য জায়গায় নিয়ে যেতে পারি, সেটা পরিবেশের জন্য এবং আমাদের জন্য কিন্তু ফলপ্রসূ হবে। তো সেই বিষয়ে নিশ্চয়ই আলোকপাত করবেন আমাদের এখানে স্যার এসছেন, এনারা এসছেন, তারা আলোকপাত করবেন, তারা বোঝাবেন, সেগুলো মন দিয়ে তোমরা শুনবে। আর আমরা এখান থেকে একটা শপথ নিয়ে যাব যে আমরা এই নতুন প্রজন্ম যারা রয়েছি তারা পরিবেশ দূষণ যাতে না হয় সে বিষয়ে সজাগ এবং সচেষ্ট হব, এবং বাড়িতে এবং বাড়ির আশেপাশে এবং আমাদের এই সমাজে পরিবেশে যারা রয়েছেন তাদেরও আমরা সচেতন করব, যাতে আমরা আমাদের স্কুলের পরিবেশ, সামাজিক পরিবেশ, বাড়ির পরিবেশ, প্রতিবেশী সমস্ত কিছু আমরা সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি এবং একটি দূষণমুক্ত সুস্বাস্থ্যের অধিকারী একটা আমরা সমাজ এবং পৃথিবী করতে পারি। এই শপথ নিয়ে আমরা যাব। আমি আবারও ধন্যবাদ জানাই আমাদের এখানে যারা এসেছেন তাদেরকে। তারা তাদের মূল্যবান কথা তোমাদের বলবেন, সেগুলো তোমরা মন দিয়ে শুনবে এবং সেগুলো প্রয়োগ করার চেষ্টা করবে। সবাইকে ধন্যবাদ, তোমাদের অনেক স্নেহ ভালোবাসা, নমস্কার। আমাদের পরবর্তী বক্তা আমাদের বিদ্যালয়ের শিক্ষক শ্রী দেবাশিস সামন্ত। মঞ্চে উপবিষ্ট আমাদের বিদ্যালয়ের মাননীয় ভারপ্রাপ্ত প্রধান রাজীব বাবু, উপস্থিত রয়েছেন ইন্টারন্যাশনাল সোসাইটি অফ ওয়েস্ট ম্যানেজমেন্ট অ্যান্ড ওয়াটার, এই সোসাইটির যিনি কর্ণধার সাধন বাবু, এবং আমাদের ম্যাডাম উপস্থিত রয়েছেন, এবং আমাদের বিদ্যালয়ের সহ শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী। আজকে তোমরা জানো আমরা এখানে উপস্থিত হয়েছি একটা বিশেষ কারণ। এটা একটা তোমাদের সচেতনতামূলক একটা অনুষ্ঠান। তোমরা বইয়ের পাতায় অনেক কিছু পড়ো, কিন্তু সেটা ব্যবহারিক জীবনে যদি না প্রয়োগ করা যায় তাহলে সেই শিক্ষার মূল্য নেই। আজকের এখান থেকে আমরা শিখে যাব বর্জ্য পদার্থকে কিভাবে, ফেলে দেওয়া জিনিসকে কিভাবে আবার সেটাকে পুনর্নবীকরণ করা যায়, সেটাকে কিভাবে আমাদের দৈনন্দিন জীবনে আবার প্রয়োগ করা যেতে পারে। তার আগে আমি খুব সংক্ষেপে এই বিষয়টা একটু তোমাদেরকে বলি যে বর্জ্য পদার্থ কাকে বলে, এটা তোমাদের জানা দরকার। দেখো, সভ্যতা এগিয়েছে, মানুষ উন্নত হয়েছে, বিজ্ঞানের প্রযুক্তির ফলে আমাদের দৈনন্দিন জীবনে যে চাহিদাগুলো আমাদের বর্তমানে আমরা যেগুলোকে পূরণ করি সেগুলি সবই বিজ্ঞানের দান। তো এর ফলে কি হয়েছে, আমাদের জীবনে অনেক জিনিস বা পরিষেবা যেগুলো আমরা খুব সহজে পাচ্ছি, সেগুলো পাওয়ার জন্য
এমন কিছু জিনিসের আমরা ব্যবহার করছি আমাদের দৈনন্দিন জীবনে, যেগুলি আমাদের প্রাত্যহিক কাজে অনেক উপকার করছে ঠিকই, কিন্তু সেগুলি যখন আমরা ব্যবহার করার পরে আমরা পরিবেশের মধ্যে নিক্ষেপ করছি, সেগুলির বিনাশ ঘটছে না, সেগুলি এত পরিমাণে আমাদের ক্ষতি করছে, আমাদের পরিবেশকে, আমাদের সমাজকে এবং ভাবি প্রজন্মকে ধ্বংসের মুখে ফেলে দিচ্ছে। তাহলে আজকের এই অনুষ্ঠান থেকে আমরা শিখব এই রকম জিনিসগুলি যাতে করে পুনর্ব্যবহার করা যায়। এখন বর্জ্য পদার্থ আমরা কাকে বলবো? আমাদের দৈনন্দিন যে প্রয়োজনীয় জিনিসপত্র যেগুলো আমরা ব্যবহার করার পরে অপ্রয়োজনীয় মনে করি, সেগুলি তরল হতে পারে, গ্যাসীয় হতে পারে, কঠিন হতে পারে, যেগুলোর ব্যবহারিক মূল্য আছে কিন্তু ব্যবহার করার পর ফেলে দেওয়ার পরে যার কোনো মূল্য নেই। সব থেকে মূল্য কোনটা না, এইগুলো ভীষণভাবে প্রাকৃতিক দূষণের কাজে আসে, অর্থাৎ প্রাকৃতিক দূষণের দিক থেকে এগুলো মহামূল্যবান। তাহলে এগুলো আমাদের জন্য ক্ষতিকারক। তাহলে এই জিনিসগুলোকে আমরা কিভাবে সচেতনতার সাথে এমন ভাবে প্রয়োগ করব যাতে করে আমরা আমাদের পরিবেশকে সুরক্ষিত রাখতে পারি, তার পাশাপাশি আমরা যাতে এই যে জিনিসপত্রগুলো এগুলো যাতে আমরা পুনর্ব্যবহার করতে পারি। তো প্রথমে আমি বলবো কি, এই যে বর্জ্য পদার্থগুলোকে যদি আমরা ব্যবহারটা কম করতে পারি, বর্জ্য পদার্থের ব্যবহার কম কিভাবে করা যেতে পারে না, ধরো বর্জ্য পদার্থ হয় কিভাবে, আমরা বাজারে গেলাম, প্লাস্টিকের ব্যবহার এখন খুব বেশি, আমরা বাজারে কেউ ব্যাগ নিয়ে যায় না, দেখবেন তোমরা ব্যাগের বদলে বাজারে দোকান থেকে কিছু জিনিস নাও, দোকানদার প্লাস্টিকে করে সেগুলো দেয়, তোমরা জিনিসটা নিয়ে প্লাস্টিকটা ফেলে দিচ্ছ। তেমনি লেখার কাছে যে ইউজ অ্যান্ড থ্রো পেনের ব্যবহার করছো, সেগুলো না করে আমরা ছোটবেলায় অনেক সময় ফাউন্টেন পেনে লিখতাম, এইরকম জিনিসের ব্যবহার আবার ফিরিয়ে আনা যেতে পারে। তাহলে এইভাবে কি হবে না, বর্জ্য পদার্থ আমাদের পরিবেশে কম আসবে, তার ফলে পরিবেশ অত ক্ষতিগ্রস্ত হবে। ঠিক তেমনি বর্জ্য পদার্থের পুনর্ব্যবহার আমরা করতে পারি, সেই বিষয় নিয়ে স্যারেরা আরো ডিটেলসে বলবে। যেমন তোমাদের মধ্যে অনেকে দেখছি যে ওই যে উড পেন্সিল যেটা রয়েছে সেটা কাটার দিয়ে কেটেছো, কেটে সেই ফেলে দেওয়া অংশ দিয়ে ফুল বানিয়েছো, তাহলে এটা তো একটা বর্জ্য পদার্থ, এটা দিয়ে এত সুন্দর একটা ফুল বানানো গেছে। আবার জলের বোতলে জল খেয়ে সেটাকে পেনদানি হিসাবে ব্যবহার করেছো তোমরা, সেটাও একটা সুন্দর আর্ট অ্যান্ড ক্রাফট। তাহলে এই জিনিসগুলো যদি শেখা যায় তাহলে ফেলে দেওয়া জিনিসগুলো আমাদের অনেক কাজে আসে। আর একটা জিনিস কি না, এই যে বর্জ্য পদার্থগুলি যদি পুনরাবর্তন করা যায়, পুনরাবর্তন মানে কি না, ধরো তোমরা অনেক সময় এটাকে কাজে লাগাতে পারো না, কিন্তু যে বর্জ্য পদার্থগুলো সহজে পচে যায়, যেমন ধরো একটা কলা খেয়েছো, সেই কলার খোসাটা তোমরা একটা গাছের তলায় যদি রাখো, পরবর্তীকালে সেটা দেখবে যে সেই গাছের একটা জৈব সার হিসাবে সেটা কাজে লাগবে। আবার ধরো একটা প্লাস্টিক বা একটা ধাতব খণ্ড, সেটা যদি সযত্নে এক জায়গায় রেখে দাও, পরবর্তীকালে কাজে না লাগালেও সেটা যদি তোমরা বিক্রি করে দাও ফেরিওয়ালার কাছ থেকে, তাহলে 2-4 টাকা তোমরা পাবে, আর সাথে সাথে সেটা রিসাইকেল হয়ে আবার নতুন জিনিস তৈরি হবে। এর পাশাপাশি কি না, আমাদের বর্জ্য পদার্থ ব্যবহারে যেটা কমানোর জন্য সুঅভ্যাস গঠন করতে হবে। এছাড়া কি না, স্কুল থেকে যে জিনিসগুলো তোমরা শিখে যাবে সেটা তোমাদের পরিবারের মধ্যে যাদের ছোট ভাই বোন রয়েছে তাদেরকে তোমরা শেখাবে, আবার তাদের থেকে পাড়া প্রতিবেশী শিখবে। এইভাবে ধীরে ধীরে বর্জ্য পদার্থের ব্যবহার যাতে কম করা যায় সেই বিষয়গুলোকে সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়া যাবে। এছাড়া স্কুল কলেজ লেভেলে বা পাড়ায় পাড়ায় বিভিন্ন প্রচার মিটিং মিছিল বা বিভিন্ন নাট্যাভিনয়ের মাধ্যমেও আমরা বর্জ্য পদার্থ নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করতে পারি, সেগুলোতে তোমরা সামিল হলে। এছাড়া আমরা দেখবে যে বিদ্যালয়ে নির্মল বিদ্যালয়ে এই প্রোগ্রামটা করে থাকি অনেক সময়। বিদ্যালয়ে তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ করো অনেক সময়, তাহলে বিদ্যালয় শুধু পরিষ্কার করলে সেটা নয়, সাথে সাথে পাড়া পরিষ্কার করলে, আমাদের পশ্চিমবঙ্গকে নির্মল করে তুললে, গোটা ভারতকে করে তুললে, গোটা পৃথিবীবাসীকে এই বর্জ্য পদার্থ মুক্ত করার ক্ষেত্রে তোমাদের অনবদ্য ভূমিকা থাকবে। তাহলে এইভাবে আমরা আমাদের পরিবেশকে আরো
সুন্দর করে তুলতে পারবো। এবং তোমরা যেহেতু আমাদের দেশের ভাবী নাগরিক, তাহলে তোমাদের হাতে বা তোমাদের উপরে একটা বড় দায়িত্ব থাকবে আগামী দিনে দেশকে এগিয়ে নিয়ে যেতে, যাতে তোমাদের এই অবদান কাজে লাগে। আজকের এই শিক্ষা যাতে তোমাদের ব্যবহারিক জীবনে ভীষণভাবে কাজে লাগে। পরবর্তীকালে আমাদের সাধনবাবু রয়েছেন, ম্যাডাম রয়েছেন, আরো সোসাইটির পক্ষ থেকে যারা রয়েছেন, তারা তোমাদেরকে এই বিষয়টা আরো সুন্দর করে বলবেন। আমি আজকের আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। মঞ্চে উপস্থিত সবাইকে ধন্যবাদ, ছাত্রছাত্রীকে আমার ভালোবাসা। এবার আমরা একটু ব্যাচ পড়িয়ে আমাদের যারা সম্মানীয় সদস্য রয়েছেন, আমাদের ইনস্টিটিউটের সম্মানীয় সদস্য যারা, তাদেরকে ব্যাচ পড়িয়ে আমরা সম্মান জানাবো। ব্যাচ পড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি আমাদের বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক শ্রী রাজীব দাস মহাশয়। এবারে আমরা ডেকে নেব আমাদের ইনস্টিটিউট থেকে আগত যে সদস্যরা এসেছেন, তাদের মধ্যে ইনস্টিটিউটের পুরোধা প্রেসিডেন্ট প্রফেসর সাধন কুমার ঘোষ, উনি ওনার মূল্যবান বক্তব্য এখন পেশ করবেন। গুড আফটারনুন। জোরে, আরো জোরে। ভেরি গুড। তোমাদের স্কুলের নাম মহেশপুর যশোদা বিদ্যাপীঠ, তাই তো? এই স্কুলে এসে আমরা ইন্টারন্যাশনাল সোসাইটি ফর ওয়েস্ট ম্যানেজমেন্ট এয়ার এন্ড ওয়াটার এর যারা যারা সদস্য আমাদের এখানে এসছি, তারা গভীরভাবে আনন্দিত। আমাদের খুব ভালো লেগেছে। আমাদের ভালো লেগেছে, আমরা একটু আগে আলোচনা করছিলাম, তোমরা এত সুন্দরভাবে ডিসিপ্লিন ওয়েতে বসে আছো, এবং তার পাশে আরো ভালো দেখাচ্ছে তোমরা যে সমস্ত হ্যান্ডিক্রাফট, রিসাইকেল এবং রিউজ প্রোডাক্ট এখানে তৈরি করে রেখেছো, সেইগুলো খুব সুন্দর দেখাচ্ছে। এবং এই দুটো কারণে, একটা হচ্ছে তোমরা এত চুপচাপ ডিসিপ্লিন ওয়েতে এইখানে বসে আমাদের কথা শুনছো, আর দ্বিতীয়ত তোমরা যে এত সুন্দর প্রোডাক্ট গুলো তৈরি করেছো, এই দুটোর জন্য আমরা সবাই তোমাদের অভিনন্দন জানাচ্ছি হাততালি দিয়ে। আচ্ছা, তোমাদের এখানকার দুজন টিচার, আমাদের একটা ট্রেনিং প্রোগ্রাম হয়েছিল, ট্রেন দ্য ট্রেনার্স। তারা সারা দিন ধরে একটা ট্রেনিং প্রোগ্রাম অ্যাটেন্ড করেছেন। তোমরা যেরকম স্কুলে এসে সারাদিন ধরে স্যারেদের কাছে বিভিন্ন জিনিস শেখো, বিভিন্ন সাবজেক্ট শেখো, ঠিক সেইভাবেই তোমাদের দুজন টিচার আমাদের ওইখানে গিয়েছিলেন, সারাদিন সেই রকম ট্রেনিং পেয়েছে যে কিভাবে তোমাদের ওয়েস্ট ম্যানেজমেন্ট এবং সার্কুলার ইকোনমির উপরে ট্রেনিং দিতে হবে। কিসের উপরে ট্রেনিং দিতে হবে? কোন সাবজেক্ট? ওয়েস্ট ম্যানেজমেন্ট এবং ওয়েস্ট ম্যানেজমেন্ট কি সাবজেক্ট? কি সাবজেক্ট বললাম? ওয়েস্ট ম্যানেজমেন্ট। এটার বাংলা হচ্ছে হলো বর্জ্য ব্যবস্থাপনা। বাংলাটা কি? আর সেকেন্ড সাবজেক্ট হচ্ছে হলো সার্কুলার ইকোনমি। সার্কুলার ইকোনমি কি সাবজেক্টের নাম কি? এবার তোমরা স্যারেদের, যে দুজন স্যার আমাদের ওখানে গিয়েছিলেন, সেই দুজন স্যার এবং তোমাদের এখন যে টিচার ইনচার্জ রাজীব বাবু, এরা খুব উৎসাহী। আমি যা দেখেছি, আমি অন্যান্য টিচারদের আজকে দেখলাম,
তারাও যথেষ্ট উৎসাহী, কিন্তু এই তিনজনের জন্য কিন্তু আমরা আজকে তোমাদের এই স্কুলে এসেছি। আমরা কি জন্য এসেছি? আমাদের একটা মিশন আছে, ক্যাচ দেম ইয়াং। কি বললাম? ক্যাচ দেম ইয়াং, জিরো ওয়েস্ট, কি বলছি, and circular economy in campus। তার মানে তোমাদের ক্যাম্পাসের মধ্যে, স্কুলের ক্যাম্পাসের মধ্যে, ক্যাম্পাস বোঝো তো, এই যে পুরো চৌহদ্দিটা তোমাদের স্কুলের ক্যাম্পাস, এই ক্যাম্পাসের মধ্যে জিরো ওয়েস্ট। তার মানে ওয়েস্ট কতটুকু থাকতে পারবে? ওয়েস্ট কতটুকু থাকতে পারবে? জিরো। তার মানে কি ওয়েস্ট থাকবে? ভেরি গুড। তার মানে কোনো বর্জ্য থাকবে না। আর সেই বর্জ্য থেকে সার্কুলার ইকোনমি, ইকোনমি মানে কি? ইকোনমি তোমরা মনে হয় জানো না। ক্লাস 11-12 এর কারা আছে? আছে কেউ? 10 এর কেউ আছে? ইকোনমি হচ্ছে হলো আর্থিক রিলেটেড, অর্থ রিলেটেড, ঠিক আছে? অর্থ, আরো গোদা বাংলায় যেটা বলা হয় পয়সা রিলেটেড। এবার এই যে ওয়েস্ট যেটুকু হবে সেটা থেকে যাতে ইকোনমি, যাতে আয় করা যায় তার ব্যবস্থা শেখানোর জন্য আমরা এখানে এসেছি। সেটা কি ভালো না খারাপ? কোন ওয়েস্ট থেকে, ধরো এই যে কাগজটা, এটা একটু পরে আমরা ইউজ করব এটা পড়ার জন্য। এটা পড়া হয়ে গেলে এটার আর কোনো দরকার থাকবে না, ভ্যালু থাকবে না। তখন এটাকে কি বলবো আমরা? তখন এটাকে আমরা বলবো বর্জ্য। এই বর্জ্যটা যখন হয়ে যাবে তখন কি আমরা এটা ফেলে দেব? না। কিন্তু এটা থেকে আমাদের আয়ের উৎস হতে পারে। সবাই তো চাকরিতে যাবে না, সবাই চাকরি করবে না, কিন্তু এটা থেকে যে একটা ব্যবসা হতে পারে, আমরা সেই আইডিয়াটা দেওয়ার জন্য কিন্তু তোমাদের কাছে এই মিশনটা নিয়ে এসেছি। কিভাবে আমি পরে বলবো, তোমরা সব জানো সেগুলো, কিন্তু আমরা ধরিয়ে দেব। এবার আমাদের যে মূল জায়গা সেটা হচ্ছে হলো, আচ্ছা এটা কি বলতো? এটা প্লাস্টিক। এটা কি? এটা কাপড়। এটা যখন ছিঁড়ে যাবে, একদম টুকরো টুকরো হয়ে যাবে, তখন কি করব? ফেলে দেবো, আর তো কাজে লাগবে না। এইটা যখন টুকরো টুকরো হয়ে যাবে তখন কি করব? ফেলে দেব। এইবার এই জায়গাটায় তোমাদের যে ধারণা আছে যে ফেলে দেব, আমরা এই ধারণাটাকে চেঞ্জ করতে চাইছি। কিভাবে চেঞ্জ করতে চাইছি? যে এইটা নষ্ট হয়ে গেলেও এইগুলো ফেলে দেওয়া যাবে না। কি বললাম আমি? তাহলে কি করবে? এই যে এইরকম প্রোডাক্ট যেগুলো তৈরি করেছো, এটা থেকে সেই রকম প্রোডাক্ট তৈরি করতে হবে। সারা পৃথিবীতে নিউজ পেপার দেখেছো? পড়ো। সারা পৃথিবীতে অনেকগুলো পেপারের প্ল্যান্ট আছে, এবং সেই পেপারের প্ল্যান্টে প্রায় 20%, 20% পেপারের প্ল্যান্টে র মেটেরিয়াল কি জানো? এমনিতে তো কাগজ তৈরি হয় বাঁশ এবং অন্যান্য জিনিস দিয়ে, আর প্রায় 20% প্ল্যান্টে কাগজ তৈরি হয় ফেলে দেওয়া কাগজ থেকে। সেখানে বাঁশের দরকার হয় না, সেখানে অন্য মেটেরিয়ালের দরকার হয় না। সুতরাং এই প্রসেসটাকে বলে রিসাইক্লিং। এই যে তোমরা যে জিনিসগুলো তৈরি করেছিল, এগুলো অনেকগুলো রিসাইকেল প্রোডাক্ট। এই রিসাইক্লিং করে, আচ্ছা ধরো ওইখানে যে প্রোডাক্ট গুলো তৈরি করেছো সেগুলো কে কে তৈরি করেছে? একটু হাত তোলো তো। আরে বাবা, তোমাদের কাউকে যদি বলি যে দেখো তোমার প্রোডাক্টটা খুব সুন্দর দেখতে হয়েছে, আর একবার হাত তোলো কে কে তৈরি করেছে? অনেকেই তৈরি করেছে। এবার আমরা যদি কাউকে বলি যে শোনো তোমার প্রোডাক্টটা খুব সুন্দর হয়েছে, আমাকে দেবে? কি বলবে?
ঠিক উত্তর হলো না। আচ্ছা আমি নেব, তোমাকে কি কিছু দিতে হবে তার জন্য? হলো না। তোমার ওটাতে কি খরচ হয়েছে কিছু তৈরি করার জন্য? কিরকম খরচ হয়েছে? কেন খরচ হয়েছে? কেন? ওটা তো ফেলে দেওয়া জিনিস, সেটা তো তুমি নিয়ে এসছো, তাহলে খরচটা কোথায় হলো? হ্যাঁ, খরচ হলো কিছু মেটেরিয়াল হয়তো কিনেছো, আর তাছাড়া আর একটা খরচ আছে, সেটা হচ্ছে তুমি তো ওটা তৈরির জন্য কিছুটা টাইম দিয়েছো, সেই টাইমের কি ভ্যালু নেই? সেটা হচ্ছে তোমার খরচ। তাহলে এই প্রোডাক্টটা যখন খুব সুন্দর হবে এবং আমি যখন বলবো এই প্রোডাক্টটা নেব, তার মানে আমি তোমার কাস্টমার, তাই তো? এইবার কাস্টমারকে তুমি যখন ওই প্রোডাক্টটা দিচ্ছ, তখন তার একটা দাম ধার্য করতে হবে তোমাকে। স্যার এটা যদি নিতে হয় তাহলে কিন্তু আমাকে 50 টাকা দিতে হবে। আমাকে ধরো তোমার 50 টাকা খরচ হয়েছে, 50 টাকার উপর তুমি আর একটু প্রফিট রাখবে, প্রফিট রেখে বলবে যে স্যার এইটা আমাকে 75 টাকা দিতে হবে। তাহলে কেমন হয়? হ্যাঁ, ভালো হয়। দেখেছো কিরকম চালাক, সঙ্গে সঙ্গে বলছে ভালো হয়। এইটাকে বলে বিজনেস মডেল। তোমাদের এখনো তোমাদের মধ্যে এই কনসেপ্টটা খুব একটা আসেনি। আমি তোমাদের মধ্যে এই কনসেপ্টটা ঢোকাতে চাই যে ওয়েস্ট ফেলে দেওয়ার নয়, ওয়েস্টের একটা ভ্যালু আছে এবং সেই ওয়েস্ট থেকে আয় হতে পারে, এবং সেই ওয়েস্ট থেকে যদি আরো ভালোভাবে তৈরি করতে পারো। এই যে এতগুলো ছেলে মেয়ে হাত তুললো যে আমি এই প্রোডাক্টটা তৈরি করেছি, এখানে হয়তো আমি বললাম সবচেয়ে সুন্দর প্রোডাক্ট কারা কারা তৈরি করেছে, তখন হয়তো 50 জন থেকে আমি দেখলাম 10 জন হাত তুললো যে আমার প্রোডাক্টটা সবচেয়ে সুন্দর হয়েছে। এবার সেই 10 জনের একটা গ্রুপ করে আমি বললাম যে তোমরা ট্রেনিং নাও, তোমাদের ট্রেনিং দেওয়া হবে এইগুলো আরো ভালোভাবে তৈরি করা যায় কিভাবে। এরপর এই রিসাইকেল প্রোডাক্ট আরো ভালো করে হ্যান্ডিক্যাপ্টের মাধ্যমে তৈরি করে তুমি এটার একটা বিজনেস তৈরি করলে এবং এটা তোমার একটা জীবিকা নির্বাহের পথ হলো। সেটা কি ভালো হয়? কে কে তাতে রাজি? একটু হাত তোলো তো। বাহ, ভেরি গুড, এই তো চাই। এবার দ্বিতীয় জায়গা, যে এই যে এতগুলো ওয়েস্ট, ধরো প্লাস্টিক, কাপড়, কাগজ, আরো অনেক কিছু হতে পারে, মেটাল হতে পারে। এই যে এটা, এখানে কি কি আছে বলো তো? এটা যখন কাজে লাগবে না, প্লাস্টিকের তারের প্লাস্টিকের ভেতরে মেটাল, এটা মেটাল, এটা তারপর ইলেকট্রনিক গুডস আছে। এবার আমাদের মিশনে আমরা বলছি ফার্স্টে যে এই যে ওয়েস্ট গুলো তৈরি হচ্ছে সেগুলো আগে স্টোর করো। এই যে ওয়েস্ট তৈরি হচ্ছে এটা যেখানে সেখানে ফেলে দাও, আমরা কি বলছি সেটা কি করার যোগ্য? তাহলে কি করতে হবে? এই ওয়েস্ট গুলো, এটা কাপড়, তাই তো? আমরা বলছি এই কাপড় যদি হয়, কাগজ যদি হয়, তারপর আরো অন্য কিছু যদি হয়, তোমার পেন্সিল, স্যার একজন বলছিলেন যে পেন্সিলের যে কাটছো সেটা দিয়ে সুন্দর একটা প্রোডাক্ট তৈরি করেছো। পেন্সিল যদি ওয়েস্ট হয়, সেইগুলো সমস্ত কিছু, এই যে মধ্যে একটা, এইগুলোকে বিন বলে। এই সামনে যে রাখা আছে, কটা বিন রাখা আছে? 3টে। কি কি রং? লাল, সাদা, হলুদ। না, নিচটা দেখো, সাদা আর ওটা লাল না, ওটা আসলে পাওয়া যায়নি, ওটা হবে হচ্ছে সবুজ। ঠিক আছে? এইবার এই যে প্লাস্টিক, এখন না প্লাস্টিক প্রচুর পরিমাণে, তুমি দেখবে রাস্তাঘাটে প্লাস্টিক পড়ে আছে, প্লাস্টিকের ব্যাগ পড়ে আছে, প্লাস্টিকের ক্যারি ব্যাগ পড়ে আছে, বোতল পড়ে আছে, এইরকম সব স্ল্যাব পড়ে আছে। তারপরে যে কুড়মুড়ে যেগুলো খাও, কুড়মুড়ে খাও, তার প্যাকেট, এই সমস্ত গুলো আমাদের লাল বিনে ফেলে রাখতে হবে। তাহলে লাল বিনে কি ফেলবো? লাল বিনে কি ফেলবো? প্লাস্টিক। এই যে দেখো জারটা নিয়ে যাচ্ছে, এটা কিসে? এটা যদি ভেঙে যায় কোথায় ফেলবে? লাল জারে।
ইলেকট্রনিক ওয়েস্ট নাম শুনেছো? ইলেকট্রনিক ওয়েস্ট, তোমাদের ইলেকট্রনিকের খেলনা, ইলেকট্রনিকের ঘড়ি, এইগুলো যদি নষ্ট হয়ে যায় তাহলে কোথায় ফেলবে? লাল বিনে। ঠিক আছে, মনে থাকবে। লাস্ট, লাল বিনে কি কি ফেলবে? প্লাস্টিক আর ইলেকট্রনিক ওয়েস্ট, তাই তো? বাকি যে ওয়েস্ট গুলো, এই যে কাপড়, কাগজ বা অন্যান্য কিছু, সেইগুলো ফেলতে হবে হোয়াইট বিনে, সাদা বিন। মনে থাকবে। আর রান্নাঘরের যে সমস্ত বর্জ্য, যেমন ধরো তোমরা কি মিড ডে মিলের খাবার খাও? সেখানে কি ওয়েস্ট তৈরি হয়? কি কি ওয়েস্ট তৈরি হয়? কি কি বর্জ্য তৈরি হয় রান্নাঘরে? যেগুলো ভাত খাওয়া হয় না সেটা, তারপর তরকারি কাটে, তার কোনো বর্জ্য হয়? কোনগুলো? তরকারির খোসা, তাই তো, যেগুলো ছাল ছাড়ানো হয়। ডিম, ডিম খাও, ডিমের কি বর্জ্য তৈরি হয়? কোনটা? এই সমস্ত গুলো ফেলবে হচ্ছে হলো সবুজ বিনে। মনে থাকবে। তাহলে সবুজ বিনে কি কি করবে? সবুজ বিনে কি কি ফেলবে? ডিমের খোসা, সমস্ত পচনশীল দ্রব্য যেগুলো রান্নাঘরে তৈরি। এবার তাহলে এছাড়া আর কোন বর্জ্য কি তৈরি হয় তোমাদের স্কুলে? যা যা বললাম সেগুলো ছাড়া আর কিচ্ছু তৈরি হয় না, তাই তো? ধরো কেউ যদি চিউইং গাম খায়, সেটা যখন শেষ হয়ে যাবে সেটা কোথায় ফেলবে? হ্যাঁ, সেটা কোথায় ফেলবে? সেটা সবুজে ফেলবে, তাই তো? কিন্তু চিউইং গাম খাওয়া ভালো না, সেটা খাবে না। তোমাকে বলছি চিউইং গাম খাওয়া ভালো না, ঠিক আছে? তাহলে এবার শোনো, যে তোমার স্কুলে যে সমস্ত বর্জ্য তৈরি হচ্ছে, সেই সমস্ত বর্জ্য কোথাও কিন্তু বাইরে ফেলা যাবে না, বিনে ফেলতে হবে। মনে থাকবে। স্যার আগে কিন্তু দুজন স্যার বলে গেছেন যে স্কুল পরিষ্কার রাখার জন্য আমাদের এই মিশন। আমাদের স্কুল ঝকঝকে থাকবে। বিভিন্ন জায়গায় এইরকম বিন এবং ছোট বিন, দেখো ওইখানেও কিছু বিন আছে, এই যে সবুজ বিন দেখেছো? এই বিন পরিষ্কারের দায়িত্ব কার? আমার বাড়িতে আমাদের বিন আছে, সেইগুলো আমি পরিষ্কার করি। তোমার স্কুলে যদি বিন থাকে তাহলে কে পরিষ্কার করবে? ভেরি গুড। তোমাদের প্রত্যেকটা ক্লাসে দুজন করে ওয়েস্ট ম্যানেজমেন্ট মনিটর থাকবে, স্যার সেটা বলে দেবেন। প্রত্যেক ক্লাসের মনিটরের দায়িত্ব হচ্ছে যাতে ভালোভাবে বিনগুলো ইউজ করা হয়, কেউ যাতে অন্য কোথাও না ফেলে। মাথায় থাকবে। এটা হচ্ছে সেগ্রিগেশন বলা হয়, আলাদা আলাদা করা ওয়েস্টকে। এবার ওয়েস্ট কেন আলাদা আলাদা করছি? তুমি যদি ডিমের খোসার সাথে প্লাস্টিক আর কাপড় একসাথে মিশিয়ে এক জায়গায় রাখো, তাহলে কি হবে? সব হজবরল হয়ে যাবে, কোনোটাই ইউজ করা যাবে না। কিন্তু এই যে এই প্রোডাক্টগুলো তৈরি করেছো, কাগজ আলাদা করে রাখলে, কাপড় আলাদা করে রাখলে, প্লাস্টিক আলাদা করে রাখলে, তাহলে এগুলো তৈরি কি সহজ হবে, নাকি সব একসাথে মিশিয়ে রাখলে সহজ হবে? আলাদা করে রাখলে সহজ হবে। এইগুলো আলাদা করা হলো। এবার তোমাদের রিসাইক্লিং এর জন্য যেগুলো দরকার সেগুলো ওখান থেকে বের করে নিলে, গ্রিন ওয়েস্ট যেটা তরকারির খোসা, ডিমের খোসা, সেইগুলো দিয়ে তোমাদের স্কুলে কম্পোস্ট তৈরি করা হবে। কম্পোস্ট সার কি তৈরি করা হবে? সেই কম্পোস্ট সার কোথায় কাজে লাগবে? গাছে, তারপর কিচেন গার্ডেনে কাজে লাগবে, সেই ফল তোমরা খেতে পারবে। আর তার সঙ্গে সঙ্গে যেগুলো রিসাইকেল করা যাবে না সেইগুলো বিক্রি করা হবে অন্য রিসাইক্লারদের, তাহলে সেখান থেকে স্কুলে সামান্য কিছু পয়সা আসবে। আর বাকি যে রিসাইকেল মেটেরিয়াল, সেইগুলো যে সমস্ত ছাত্রছাত্রী শিক্ষকেরা তৈরি করে সেইগুলো বিক্রি করা যাবে, সেই পয়সাগুলো সেই ছাত্রছাত্রীদের কাছে আসবে। তাহলে সেটা কি ভালো না খারাপ? তোমরা কি চাও সেটা? ঠিক করে করতে পারবে? এবার এটার জন্য তোমাদের সবার অঙ্গীকারবদ্ধ হতে হবে
যে ওয়েস্ট ম্যানেজমেন্টটা আমরা ভালোভাবে করব। তোমরা কি অঙ্গীকারবদ্ধ হতে চাও? এবার তাহলে আমরা একটা শপথ নেব। স্যার একটু আগে বলছিলেন যে শপথ নিতে হবে। এইখানে এই শপথের একটা ল্যাঙ্গুয়েজ, ভাষা, সেটা এখানে লেখা আছে। আমি সেটা পড়ব, আর ঠিক যতটুকু পড়ব তোমরা ততটুকুই আবার নিজেরা উচ্চারণ করবে। ঠিক আছে? তাহলে তোমরা সবাই রাজি তো? আপনারাও রাজি? তোমরা এবার সবাই দাঁড়াও। এবার হাতটা এইভাবে রাখতে হবে। আজ একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে আমি বর্জ্য উৎপাদন হ্রাস করে পরিবেশ রক্ষার অঙ্গীকার করছি। আজ থেকে আমার বিদ্যালয়ে ISW MAW প্রতিষ্ঠিত সিস্টেম ক্যাচ দেম ইয়াং, জিরো ওয়েস্ট and circular economy in campus এর অধীনে বর্জ্য ব্যবস্থাপনায় বর্জ্য ব্যবহার এবং পুনর্ব্যবহারযোগ্য করব। আমি মহেশপুর যশোদা বিদ্যাপীঠ, আনন্দবাগ বাসন্তী সুন্দরবনে এর প্রাঙ্গণে আরো অঙ্গীকার করছি যে বর্জ্য ব্যবস্থাপনা ও সার্কুলার ইকোনমি বিষয়ে এবছর অন্তত 20 জনকে সচেতন করব। থ্যাংক ইউ। মনে থাকবেন, তোমাদের কি এই যে শপথ নিলে এটা কি ভালো লেগেছে? সবাই কি অঙ্গীকারবদ্ধ হয়েছ? ওয়েস্ট ম্যানেজমেন্ট মনে থাকবে? এবার তোমাদের আর একটা দায়িত্ব আছে। স্কুলে যেরকম এটা করবে, প্রত্যেকের বাড়িতে গিয়ে বাবা মাকে বলবে যে আমরা স্কুলে ওয়েস্ট ম্যানেজমেন্টের এই জায়গাটা শিখে এসেছি, আমার বাড়িতে 2টো বিন রাখতে হবে, একটা কিচেন ওয়েস্ট আর একটা হচ্ছে হলো কি, আর একটা কোন ওয়েস্ট? একটা হচ্ছে কিচেন ওয়েস্ট আর একটা হচ্ছে ড্রাই ওয়েস্ট, শুকনো কাগজ, কাপড়। এবং বাড়িতে এই বিন কালচার আরম্ভ করো। তোমাদের আজকে আমি এই তোমাদের স্কুলে এসে তোমাদের বিন কালচার অ্যাডাপ্ট করালাম। আজ থেকে তোমাদের স্কুলে বিন ইউজ করবে এবং এই বিন কালচার যাতে এস্টাবলিশ করা যায় তার জন্য তুমি তোমাদের শিক্ষক মহাশয়, শিক্ষিকাদের এবং তোমার যে ওয়েস্ট ম্যানেজমেন্ট মনিটর থাকবে তাদের সঙ্গে সহযোগিতা করবে। ধন্যবাদ। ধন্যবাদ সাধন বাবুকে। এরপর আমাদের আজকের অনুষ্ঠানের শেষ বক্তা ISW MAW সংস্থার পক্ষ থেকে ওই সংস্থার অ্যাডভাইজার প্রণতি ঘোষ। ধন্যবাদ সবাইকে। শুভ দ্বিপ্রহর। ISW MAW পক্ষ থেকে এই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, উপস্থিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং শিক্ষাকর্মীবৃন্দ আর যারা উপস্থিত আছো এখানে বা ক্লাসে যারা আছো সমস্ত ছাত্রছাত্রীরা, তোমাদের সবাইকে আমাদের এই ISW MAW পক্ষ থেকে সাদর আমন্ত্রণ, শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের এই অনুষ্ঠান সচেতনতা, পরিবেশ সচেতনতার এই অনুষ্ঠানে আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আজকে থেকেই তোমরাও
এই যে বিশাল কর্মযোগ্য আইএসডব্লিউ এমএডব্লিউ সারা পৃথিবী ব্যাপী পরিবেশ সচেতনতা নিয়ে সারা পৃথিবীর বিভিন্ন দেশের সঙ্গে কাজ করছে, তোমরাও আজ থেকে তার সদস্য হলে, অর্থাৎ তোমরা একযোগে এই কর্মযজ্ঞে সামিল হয়ে গেলে। এটা অত্যন্ত আনন্দে যে তোমরাও আমাদের সঙ্গে একই সঙ্গে আজ থেকে পথ চলা শুরু করলে। আজকের এই একটু করতালি দিয়ে সবাই অভিনন্দন। আমরা যে পরিবেশের মধ্যে দিয়ে এখন চলেছি, যে পরিস্থিতির মধ্যে দিয়ে আজকে এই সচেতনতার অনুষ্ঠান অত্যন্ত প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে। তার কারণ আমরা যেখানে রয়েছি সেটাই আমাদের পরিবেশ, কিন্তু আমরা বুঝতে পারছি যে পরিবেশ এখন যে পরিস্থিতির মধ্যে দিয়ে রয়েছে সেখানে একটা অসহনীয় পরিস্থিতি, কিন্তু এই পরিস্থিতির জন্য দায়ী কারা? দায়ী আমরা সবাই। তাই আমাদেরকেই সচেতন হতে হবে এই পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য। আর এই যে সারা পৃথিবীব্যাপী যে কর্মযজ্ঞ চলছে পরিবেশকে দূষণমুক্ত করার জন্য, সেখানে সবচাইতে বেশি দায়িত্ব এসে পড়েছে এখন তোমাদের উপর। তার কারণ তোমরাই হচ্ছে ভবিষ্যতে পৃথিবীর সবচাইতে গুরুত্বপূর্ণ নাগরিক হয়ে উঠছ। কাজেই এই পৃথিবীকে দূষণমুক্ত করার যে অঙ্গীকার এই মাত্র প্রফেসর ঘোষ তোমাদেরকে নিয়ে একসাথে অঙ্গীকারবদ্ধ হলেন, সেখানে সবচাইতে বেশি দায়িত্ব হয়ে গেল তোমাদের। তাই আজকে থেকে তোমাদের প্রতিটি মুহূর্তে খেয়াল রাখতে হবে কি করে তোমরা প্রত্যেকটি পদক্ষেপ চলবে পৃথিবীকে দূষণমুক্ত করার প্রয়াসে। এই পৃথিবীকে দূষণমুক্ত করার জন্য তোমাদের যে খুব বেশি দায়িত্ব নিতে হচ্ছে তার জন্য তা কিন্তু নয়। প্রাত্যহিক জীবনে তোমরা যেমন যা করছো তার সঙ্গে সঙ্গে এই দায়িত্বগুলো তোমাদের বহন করতে হবে, এবং এই কয়েকটি বিষয় তোমাদের মনে রাখতে হবে যেগুলো এখন থেকেই তোমাদের অভ্যেসে পরিণত করে নিতে হবে। সবাই একটু মনোযোগ দিয়ে শোনো আমি কি বলছি। যেগুলো বলছি সেগুলো কিন্তু করা একেবারেই কঠিন নয়, শুধু যেটা করতে হবে সেটা কি বলতো, সেটাকে অভ্যেসে পরিণত করে নিতে হবে। আমরা যেমন বাড়িতে সমস্ত জিনিসপত্র আমাদের গুছিয়ে রাখি, বাড়িটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি, তাই তো? সবচেয়ে বেশি সময় আমরা কোথায় এখন থাকি? স্কুলে। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের স্কুলের পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন দূষণ মুক্ত করে নিতে হবে। Cleanliness is a part of our life and education also. তাই আমাদের জীবনের চলাটাকে সুন্দর করার জন্য আমাদের পরিবেশকে দূষণমুক্ত করতেই হবে। এই দূষণমুক্ত করার জন্য প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে ওয়েস্ট ম্যানেজমেন্ট, অর্থাৎ বর্জ্য ব্যবস্থাপনা। এই বর্জ্য ব্যবস্থাপনার একেবারে সবচাইতে গোড়ার কথা হলো বর্জ্য আমি কম উৎপাদন করব, অর্থাৎ রিডিউস করব। 3R এর যে কনসেপ্ট তোমরা নিশ্চয়ই তোমাদের পরিবেশের বইতে পড়ছো, তাতে প্রথমে কি আছে? রিডিউস, অর্থাৎ কম। কিভাবে আমি বর্জ্য কম করতে পারি? তোমাদের একজন স্যার একটু আগে বলছিলেন যে কম উৎপাদন। ধরো আমি একটা খুব সাধারণ কথা দিয়ে যদি বলি যে আমরা তো খাবার খাই, মিড ডে মিলও খাই, স্কুলে খাই, তো আমার যতটুকু লাগবে আমি ততটুকু নিলাম, আমি বেশি নিলাম, নিয়ে সেটা যেহেতু বিন আছে ফেলে দেওয়ার, আমি ফেলে দেবো, এটা নয়। কি করতে হবে? আমি যতটুকু খাবো ঠিক ততটুকুই নেব, তাহলে আমার বর্জ্য উৎপাদন হলো না, তাই তো? আমি যে জামা কাপড় গুলো ব্যবহার করি সেগুলো ছোট হয়ে গেল, আমি কি করব? ফেলে দেব না। আমার বাড়ির কেউ যদি পড়তে পারে সেটা পড়বে, যদি অন্য কাজে লাগানো যায় লাগানো যাবে, অথবা অন্য কাউকে দেব যে পড়তে পারবে। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত জিনিসটাকে ব্যবহার করা যাবে ততক্ষণ পর্যন্ত সেটাকে আমি বর্জ্যে তৈরি করব না। যখন সেটা আর ব্যবহারযোগ্য নয় তখন আমি সেটাকে বাতিল করব। বাতিল করে কোথায় ফেলবো? যেখানে সেখানে নয়। এই মাত্র প্রফেসর ঘোষ কি বললেন যে 3টে বিন আলাদা আলাদা করতে হবে, অর্থাৎ সেখানে সেগ্রিগেট করতে হবে, মানে পৃথকীকরণ করতে হবে। যেটা যেখানে ফেলার জিনিস সেটা ঠিক সেখানেই ফেলতে হবে, অন্য কোনো বিনে নয়। যেগুলো বায়োডিগ্রেডেবল, অর্থাৎ মাটিতে মিশে যেতে পারে, যে ধরনের জিনিসগুলো উনি বলছিলেন, সেগুলো আমি গ্রিন বিনে ফেলবো। রেড বিনে কি ফেলবো? প্লাস্টিক জাত জিনিস বা ইলেকট্রনিক্স, যেগুলো ফেলে দেওয়ার ব্যবহারযোগ্য নয়। যতক্ষণ পর্যন্ত ব্যবহার করতে পারবো ততক্ষণ করব।
এবং আর যেগুলো শুকনো জিনিস সেগুলোর জন্য আর একটা সাদা বিন রয়েছে। প্রত্যেকটা জিনিসকে অবশ্য এখন থেকে এটাকে অভ্যেসে পরিণত করে নেবে তোমরা, যে যেখানে যে বিনে যেটা ফেলা আমি সেই বিনেই সেটা ফেলবো। এবং স্কুলে এতক্ষণ প্রফেসর ঘোষ বলছিলেন যে মনিটর থাকবে, ওয়েস্ট ম্যানেজমেন্টের মনিটররা এটাকে মনিটরিং করবে যে তোমরা ঠিক বিনে ঠিক জিনিসটা ফেলছো কিনা। এটা করলেই কিন্তু এই বিশ্বব্যাপী যে দূষণের কাজ চলছে, কর্মযজ্ঞ চলছে দূষণ প্রতিরোধে, তোমরা কিন্তু এই ছোট্ট ছোট্ট পদক্ষেপের মধ্যে দিয়েই সেই বিশাল কর্মযজ্ঞে সামিল হতে পারো। পরের ধাপে কি, আমি তো রিডিউস করলাম, কম করলাম, এরপর রিউজও বললাম যে যতক্ষণ পর্যন্ত সেটা ব্যবহার করা যাবে সেটা করলাম। তারপরের ধাপে কি, রিসাইক্লিং, যেটা বলছিলেন যে তোমরা এত সুন্দর সুন্দর জিনিস বানিয়েছো, তোমাদের মধ্যে অনেক প্রতিভা, তোমাদের চোখে মুখে দারুণ প্রত্যয় যে আমরা কিছু করব, সেই প্রত্যয় থেকেই তোমরা এগুলো বানিয়েছো। আমরা তোমাদের বলছি আর তোমরা শুনছো তা কিন্তু নয়, আমরাও তোমাদের কাছ থেকে সমৃদ্ধ হচ্ছি। এত সুন্দর জিনিস যে রিসাইক্লিং প্রোডাক্ট দিয়ে বানানো যায় আমরা কিন্তু সেগুলো ভাবি না কখনো, কিন্তু তোমাদের মাথা থেকে এই বুদ্ধিগুলো বেরিয়েছে, তোমাদের মধ্যে অনেক প্রতিভা আছে। প্রফেসর ঘোষ যেটা বলছিলেন সেই প্রতিভাগুলোকে তোমরা কাজে লাগাবে, অর্থাৎ যে ভীষণ ভালো বানাতে পারো এগুলো, সে তারা এগুলো বানাবে। আরো নতুন নতুন অনেক, এখন তো ইউটিউব আছে, সেটা দেখতে পারো। স্কুলে তোমাদের টিচাররা আছেন, তারা তোমাদের হেল্প করে, তাই দিয়ে সুন্দর সুন্দর জিনিস বানাবে এবং সেটাকে বিক্রি করে তোমার যে পরিশ্রমের মূল্য এবং তোমার যে খরচ হয়েছে সেটা তুমি তুলবে। এটা করলে কি হবে, তুমি তোমার পরিশ্রমের দামও পাবে। এটা হলো রিসাইক্লিং। এইভাবে তোমরা এই বর্জ্য ব্যবস্থাপনা করতে হবে, এটা ম্যান্ডেটরি। এখন থেকে এটাকে আর আমি শুনলাম, শুনে বাড়ি চলে গেলাম তা আর নয়। আজ থেকেই এই যে পদ্ধতি বলে দেওয়া হলো, এটা যেমন তোমরা স্কুলে করবে, সঙ্গে সঙ্গে আমরা আর কোথায় করব, আমার বাড়িতে করব, স্কুলে করব। এই বাড়ি আর স্কুলে করার সাথে সাথে আমরা আসা যাওয়ার পথে, আমার পরিবেশে, সমস্ত জায়গায় যেখানে যেটা ফেলা সেই বিনে সেই ফেলার কালচার মানুষকে সচেতন করব। রাস্তাঘাটে আমরা যদি দেখি কেউ যেখানে সেখানে প্লাস্টিক ফেলে দিচ্ছেন, আমরা সঙ্গে সঙ্গে তাকে বলবো এটা এখানে ফেলে দেওয়ার জিনিস নয়। আমরা স্কুলে শিখেছি এগুলো এখন থেকে আর একদম করা যাবে না, কারণ আমরা যদি পরিবেশকে এভাবে নষ্ট করি তাহলে পরিবেশ আরো দূষণ হয়ে উঠবে এবং সেটা আর বাসযোগ্য থাকবে না। এখনই আমরা এমন বিশ্বের উষ্ণায়নের মধ্যে দিয়ে যাচ্ছি যে আমাদের কাছে এই প্রচন্ড গরম বা প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড অনেক বৃষ্টি, সবকিছু এমন ভাবে হচ্ছে যেটা আমাদের মনুষ্য সমাজের পক্ষে অসহনীয়। আমরা একটা সুন্দর পৃথিবী তোমাদের হাত দিয়ে গড়তে চাই, কাজেই তোমরা সবাই এতে সামিল হও এবং আজকে যে যে জিনিসগুলো তোমরা শুনলে সেইগুলো প্রত্যেক দিনের জীবনে করে তোলার চেষ্টা করো। আর প্লাস্টিক ক্যারি ব্যাগের কথা, যেগুলো আমরা জানি 2022-এর জুলাই থেকে 5 জুলাই থেকে সিঙ্গেল ইউজ প্লাস্টিক যেটা ব্যান্ড হয়ে গেছে, তৈরি করা, বিক্রি করা সবকিছুই। এছাড়া 2022-এর ডিসেম্বরে থেকে 180 মাইক্রনের কম প্লাস্টিক ইউজ বন্ধ হয়ে গেছে। আমরা কি করব, বাজারে তো তবুও এখন প্লাস্টিক চলছে, কারণ প্লাস্টিক ছাড়া এই মুহূর্তে আমাদের জীবন ধারণ করা সম্ভব নয়। জীবনের প্রত্যেকটা ব্যবহারের ক্ষেত্রে আমাদের প্লাস্টিককে ব্যবহার করতে হচ্ছে, কিন্তু কিভাবে আমরা তা কমাতে পারি? আমরা আমাদের ব্যাগে একটা কাপড়ের ব্যাগ রেখে দিলাম, বা 180 মাইক্রনের বেশি প্লাস্টিকের তৈরি ব্যাগ যেটাকে রিইউজ করা যাবে। বাড়িতে এসে আমি সেটাকে আবার ধুয়ে দিলাম, ধুয়ে দিয়ে সেটাকে আবার ব্যবহার করলাম, কিন্তু আমি সিঙ্গেল ইউজ প্লাস্টিকটা বাজার থেকে বাড়িতে নিয়ে এলাম না। সেখানে সঙ্গে সঙ্গে আমি দোকানে বললাম যে না, এটা তো এখন ইউজ করা চলে না, এটা তো বন্ধ হয়ে গেছে, এটা আমি নেব না। আমরা যদি নিজেরাই ভাবে সচেতন হই, আর এক্ষুনি তোমরা ওথ নিয়েছো, প্রত্যেকে কতজনকে সচেতন করবে? 20 জনকে। তাহলে তোমরা এখানে এতজন রয়েছো, প্রত্যেকে যদি 20 জনকে করো তাহলে কত মানুষকে আমরা সচেতন করতে পারবো? অনেককে, তাই তো? তাহলে আমরা একটা খুব সুন্দর পরিবেশ গড়ে তুলতে পারবো। আমরা আজকে অঙ্গীকারবদ্ধ হয়েছি, এইভাবে আমরা সুন্দর পৃথিবী গড়ার লক্ষ্যে সবাই একসাথে এগিয়ে যাব। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে ধন্যবাদ মমতি ম্যাডামকে। আমরা একটা কমিটি ফর্ম করেছি, এই ওয়েস্ট ম্যানেজমেন্ট টোটাল এন্টায়ার বিষয়টা নিয়ে একটা কমিটি ফর্ম করেছি এবং এই কমিটির নামটা ঘোষিত হবে। প্রথমে টিচার্স,
ওয়েস্ট ম্যানেজমেন্ট মনিটরিং টিচার্স যারা রয়েছেন এই রোলে, তাদের মধ্যে রয়েছেন রীনা পাত্র, পাপিয়া ভট্টাচার্য, বিদ্যাসাগর সামন্ত, নয়ন দত্ত, মনীষ দাস, বিক্রম ভট্টাচার্য, মানস ঘোষ অ্যান্ড অর্পিতা জানা। এই 8 জনের নাম, যাদের নাম বললাম, তারা টিচার্স হিসেবে আমাদের ওয়েস্ট ম্যানেজমেন্ট সেলে থাকবেন। আর আমাদের ওয়েস্ট ম্যানেজমেন্ট সেলে স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ যারা থাকবে তাদের নাম আমি ঘোষণা করছি। প্রথমে ক্লাস 5 থেকে সুব্রত দাস, সুলতানা মোল্লা। তোমরা যদি থেকে থাকো তাহলে একটু উঠে দাঁড়াও প্লিজ, বা একটু হাত তোলো, একটু হাত তুলে জানাও যে আমরা আছি। সুব্রত দাস, সুলতানা মোল্লা, সুহানা লস্কর, সুপ্রকাশ দাস, শামিনুর মোড়ল। এরা ক্লাস 5। আরেকজন আছে আমির হোসেন লস্কর। এই 6 জন ক্লাস 5 থেকে। ইচ সেকশন থেকে 2 জন করেছে, 3টে সেকশন আছে। তারপর 6 থেকে রয়েছে পার্থ মান্না, একটু হাত তুলবে। পার্থ মান্না, অনুভা দাস, সুমাইয়া মোল্লা, আফ্রিদি সর্দার, রোহিত মোল্লা এবং মনীষ শেখ। এরা ক্লাস 6 এর রিপ্রেজেন্টেটিভ। 7 থেকে থাকছে তিথি প্রধান, অয়ন সাহা, মিজানুর লস্কর, রাকিজা শেখ, আয়েশা সর্দার, জাকির খান। এরা থাকছে ক্লাস 7 থেকে। এবার ক্লাস 8 থেকে থাকছে আনার হোসেন লস্কর, রিমি মান্না, সোমনাথ মন্ডল, রুকসানা মোল্লা, গোবিন্দ মন্ডল এবং দীপালি দাস। তোমরা থাকছো ক্লাস 8 থেকে। ক্লাস 9 থেকে থাকছে অনুরাধা মন্ডল, জাহির সর্দার, নার্গিস লস্কর এবং মোনার হোসেন লস্কর। ক্লাস 10 থেকে থাকছে তরুণ মন্ডল, মারুফা মোল্লা, আনিচুর লস্কর এবং তাজমিরা মোল্লা। এবারে ক্লাস 11 থেকে থাকছে মীনাক্ষী মন্ডল এবং সুমন দাস। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, ক্লাস 12, সেখান থেকে থাকছে সারিকা মোল্লা এবং গৌর বর। এই হচ্ছে আমাদের টোটাল লিস্ট। এবারে আমাদের 3 কালচার অ্যাডপশনের ইনঅগ্রেশন হবে। তার আগে স্যার ম্যাডাম যে কথাগুলো বললেন সেই কথাটি রেস ধরে একটা দুটো কথা বলি। যে আমাদের মোটোটা হচ্ছে আমরা নিজেরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো এবং স্কুলকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। There is an old English adage, cleanliness is next to godliness. অর্থাৎ ঈশ্বরকে পাওয়ার পরের ধাপই হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা। পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, না হলে ঈশ্বরকেও পাওয়া যায় না। তাহলে খুব সুন্দর একটা ইংরেজি প্রবাদ রয়েছে, যেটা তোমাদের কাছে আমি বললাম, যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা ম্যান্ডেটরি, এটা থাকতেই হবে, না হলে কিন্তু সব দিকে বিপদ।